শম্ভু ঠেলাই করে পকোড়া বিক্রি করত আর উপার্জনও ঠিকঠাক হতো। কিন্তু কিছুদিন ধরে শম্ভু একটু চিন্তায় ছিল। বাড়িওয়ালা ভাড়া চাইছিল, বলছিল যে 1 সপ্তাহ দেরি হয়ে গেছে অলরেডি। কি করব বলো? আগে তো ভালোই উপার্জন হতো, কিন্তু এখন তো 100-150 টাকার উপরে হয়ই না। আয় তো বাড়ছেই না, উল্টে ব্যয় বেড়ে যাচ্ছে আরো। কিন্তু এমনটা হচ্ছে কেন? আমি কবে থেকে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি তো কিছুই বলো না। পকোড়াও তুমি ভালো বানাও, ভালো উপকরণ দিয়ে বানাও, তাও বিক্রি হচ্ছে না কেন? কি আর বলবো তোমাকে সুজাতা, আমার ঠেলার সামনে চাট আর ফুচকার দোকান বসে গেছে নতুন, আর ওখানে সাথে পকোড়াও বানানো হয়। আর সব যদি খদ্দের এক জায়গা থেকে পেয়ে যায়, তাহলে আমার দোকানে আর কেনই বা আসবে? আর সেই জন্যই আমার উপার্জন কমে গেছে। এখন মনে হচ্ছে আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে, আর রাস্তা নেই। শম্ভু পুরোপুরি হতাশ হয়ে যায়। তাই সে ভাবল পকোড়া বিক্রির টাইমটা একটু বদলে দেবে। তাই সে সন্ধ্যের বদলে সকালে পকোড়া বিক্রি করতে লাগলো। সকালে পকোড়া বিক্রি করায় ওর রোজগার একটু ভালো হতে লাগলো। কিন্তু কথায় আছে না, কিছু লোকের অভ্যাস আছে অন্যের ক্ষতি করা। একদিন বেলা 11টা নাগাদ শম্ভু যখন পকোড়া বিক্রি করছিল, তখন ওর দোকানে কিছু গ্রাহকও দাঁড়িয়েছিল। আর এই সমস্ত দৃশ্য সামনের দোকানের মালিক সন্দীপ দেখছিল। সাথে ওর কারিগরটাও দাঁড়িয়েছিল। আরে মদন, একটা কথা বল, এই শম্ভু তো সন্ধেবেলায় পকোড়া বেচে, কিন্তু এখন কি করছে ও বলতো? আরে সন্দীপদা, তুমি জানো না যে শম্ভু তো এখন সকালেই ঠেলা নিয়ে বসে? কারণ ওই ব্যাটা জানে যে সন্ধেবেলায় আমাদের দোকানে খুব ভিড় হয়, তাই ওই পাজি ব্যাটা এখন সকালে পকোড়া বিক্রি করে, বুঝলেন? আরে কিন্তু এতে তো আমাদের ব্যবসার ক্ষতি হবে। যদি সবাই সকালবেলায় পকোড়া খেয়ে চলে যায়, তাহলে সন্ধেবেলায় আর কে আসবে আমাদের কাছে? তাহলে আমরা একটা কাজ করি, আমরাও কালকের থেকে ছোলে ভাটুরে, লুচি তরকারি আর মিষ্টি বেচা শুরু করি, তাহলে আমাদের সারাদিনেই কামাই হবে। ঠিক আছে সন্দীপদা, কালকের থেকে আমরা সবাই সকালে চলে আসবো। ওই দিন থেকে শম্ভুর দেখা দেখি চাট বিক্রি করার সন্দীপও সকাল সকাল দোকান খুলতে শুরু করলো। এই দেখে শম্ভু আবার চিন্তায় পড়ল, কারণ সন্দীপের দোকান সকালেও খুলতো আবার বিকেলেও খুলতো। শম্ভু ভেবেই নিয়েছিল যে এবার ওর দোকান বন্ধ করতে হবে। কিন্তু সুজাতা খুবই বুদ্ধিমতী ছিল। শম্ভু যখন ওকে সব কথা বলল, তখনও শম্ভুকে বলল, এক কাজ করি, আমরা এক নতুনভাবে পকোড়া বিক্রি করি। চলো আমরা জলের পকোড়া বিক্রি করি। জলের পকোড়া বলতে গ্রামে যেটা মা বানায় সেটা? যাতে তিনি তেঁতুল জলে ধনেপাতা পুদিনা দিয়ে পকোড়া ভিজিয়ে দিতেন, সেটাই কি? হ্যাঁ, ওটাই, মায়ের হাতে জলের পকোড়া। হ্যাঁ, কিন্তু সুজাতা, ওই পকোড়াটা তো মাই বানাতে পারে। ওনার হাতের পকোড়া স্বাদই আলাদা। আর তুমি তো জানো যে মা শহরে থাকতে পারে না, মা তো গ্রামে থাকতেই পছন্দ করে। তাহলে কে বানাবে এই পকোড়া? আমরা মাকে বুঝিয়ে শহরে নিয়ে আসব। আমাদের অবস্থার কথা বললে মা না বলতে পারবে না। একবার চেষ্টা করে দেখি না? আর মায়ের সাথে আমিও তো থাকবো সাহায্য করার জন্য। আমি জানি জলের পকোড়া শহরের লোকেদের খুব পছন্দ হবে। শেষবার চেষ্টা করে দেখি না? সুজাতার কথা শুনে শম্ভুর মনে নতুন আশা জাগে, আর সে মাকে আনতে সুজাতাকে নিয়ে গ্রামে চলে যায়। সন্তানের কষ্ট দেখে পৃথিবীর যে কোনো মায়েরই মন গলে যায়। তাই যখন শান্তিদেবী জানতে পারলেন যে শম্ভুর কাজ ঠিকমতো চলছে না আর সুজাতা জলের পকোড়া বিক্রি করতে চায়, এই জেনে তিনি আসতে রাজি হয়ে যায়। আমার ছেলেমেয়েরা বিপদে আছে জেনে আমি গ্রামে বসে থাকবো? না না, আমি নিশ্চয়ই শহরে যাব। এমন জলের পকোড়া বানাবো না যে খদ্দেরের লাইন পড়ে যাবে। আমি জানি মা, তুমি আমাদের খুব ভালোবাসো। মা, খুব বিপদে পড়েছি গো, এখন তুমি সাথে গেলেই রেহাই পাবো। নিশ্চয়ই যাব, চল বাবা, আমি যাব। শান্তিদেবী শম্ভু আর সুজাতার সাথে শহরে চলে আসেন। পরের দিনই শম্ভু জলের পকোড়া বানাবার জন্য সমস্ত সামগ্রী কিনে ফেলল। শান্তিদেবী শম্ভু আর সুজাতার সাথে ঠেলায় পৌঁছায় আর সেখানে গিয়ে জলের পকোড়া বানাতে থাকে। শম্ভু নিজের ঠেলাতে বোর্ড পাল্টে দিয়ে লিখে দেয় জলের পকোড়া। তাই এই নামটা পড়ে সবাই একবার টেস্ট করার জন্য ওর ঠেলাতে আসতে লাগলো। আর মাত্র 2 সপ্তাহের মধ্যে শম্ভুর মা শহরে জলের পকোড়া বিক্রেতা বলে প্রসিদ্ধ হয়ে গেল। এই দেখে সামনের দোকানের সন্দীপ হিংসায় জ্বলতে লাগলো। আর সে হিংসায় নিজের দোকানেও একজন জলের পকোড়া বানাবার কারিগর রেখে দিল। শোন রাজু, তুই মদনের ভাই, আর তুই বলেছিস যে তুই জলের পকোড়া খুব ভালো বানাতে পারবি, তাই তোকে আমি গ্রাম থেকে ডেকে এনেছি। আজকে যেন সামনের ঠেলায় আর কেউ না যায়, বুঝলি? চিন্তা নেই সন্দীপদা, আমি খুব ভালো জলের পকোড়া বানাই।
মা, আমি বলেছিলাম না যে এই সন্দীপ খুব নকল করতে পারে? দেখেছো তো, সামনেও জলের পাকোড়া বানানোর জন্য ঠিক একজনকে ধরে এনেছে। আমাদের এই কাজটাও না চলে যায়। তুই চিন্তা করিস না বাবা, এমনটা কখনোই হবে না। আমি যত ভালো জলের পকোড়া বানাতে পারি কেউ তা পারবে না। একটু দাঁড়া, সত্যিটা এখনই বুঝতে পারবি। মা ঠিকই বলছে, মা যত ভালো জলের পকোড়া বানাতে পারে আর কেউ তা পারে না। তুমি একদম চিন্তা করো না, ওই কারিগর মায়ের মতো জলের পকোড়া একদমই বানাতে পারবে না। আর সত্যি এমনটাই হলো। এর কিছুক্ষণ পর সন্দীপের দোকানে গিয়ে একজন ব্যক্তি যখন জলের পকোড়া মুখে দিল, একরকম জলের পকোড়া সন্দীপ, কোনো টেস্ট নেই, বিচ্ছিরি খেটে। আমার পয়সা ফেরত দাও। না জলে কোনো টেস্ট আছে, আর পকোড়াও তো তেলে ভেজানো। দেখ, তুমি বানাতেই জানো না। আরে সামনের ওই মাসিমার থেকে আমি কদিন আগেই জলের পকোড়া খেয়েছিলাম। আহা, কি দারুণ টেস্ট! ভেবেছিলাম তোমার দোকানের অন্যান্য জিনিসগুলো খেতে ভালো, তাই এটাও ভালো হবে। কিন্তু না, এত বিচ্ছিরি খেতে এই পকোড়া মানুষ কেন, কুকুরেও খাবে না। কি? আরে দাদা, দাঁড়ান দাঁড়ান। রাজু, তুই কি রকম পাকোড়া বানিয়েছিস সেটা দে তো আমায় একটা, খেয়ে দেখি কি পাকোড়া বানালি। এই বলে সন্দীপ একটা পকোড়া মুখে দিল আর থু করে ফেলে দিল। চিচি, এটা কি বানিয়েছিস তুই? এরকম জলের পাকোড়া বানালে তো আমার অন্যান্য গ্রাহকরা যারা আমার কাছ থেকে চাট পাকোড়া খায় তারাও আর আসবে না। তুই এক্ষুনি গ্রামে যা। মদন, একে এক্ষুনি টিকিট করে দে। একে আমি আর এখানে রাখবো না। তখনই শান্তি দেবী আর সুজাতা সন্দীপের কাছে আসে। সন্দীপ বাবা, আমি তোমার মায়ের মতো, তাই তোমাকে বোঝাচ্ছি যে কারোর নকল করা ছেড়ে দাও, আর যেটা করছো সেটাতেই মন দাও। তুমি কারোর হাতের গুণ ছিনিয়ে নিতে পারো না। জলের পকোড়া বানাবার পদ্ধতি আমার একদমই আলাদা, যেটা তোমার কারিগর কখনোই করতে পারবে না। এজন্য তুমি নিজের কাজ করো আর আমাদের নিজেদের কাজ করতে দাও। বুদ্ধিমানেদের ইশারাই যথেষ্ট। এমন যাতে না হয় আমাদের নকল করতে গিয়ে তোমার ব্যবসাটাই খারাপ হয়ে যায়। মা ঠিকই বলছে, তুমি নিজের কাজ করো, আর না হলে জীবনে পস্তাবে। শান্তি দেবী আর সুজাতা সন্দীপকে সতর্ক করে আবার নিজের ঠেলায় ফিরে আসে। সন্দীপ বুঝতে পেরেছিল যে শান্তি দেবীর মতো জলের পকোড়া শহরে আর কেউ বানাতে পারবে না, আর বেশি বাড়াবাড়ি করলে ওর নিজের ভালো ব্যবসাগুলোও নষ্ট হয়ে যেতে পারে। তাই ওই দিনের পর থেকে ও ওদেরকে আর বিরক্ত করলো না। পুরো শহরে জলের পকোড়া বানানোর একমাত্র শান্তি দেবী দিনের পর দিন আরো বিখ্যাত হতে লাগলো। শম্ভু আর সুজাতার মুখে আলাদাই একটা খুশির ছাপ ছিল, কারণ আজকে ওদের সাথে যে ওদের মা ছিল। অনেক দিন আগেকার কথা, যখন রামগড় নামে একটা সুন্দর গ্রাম ছিল। ওই গ্রামে একজন হাড়কিপ্টে মহিলা বাস করতেন। বলছি কি, আমাদের দুটো ছেলে তো এখন বড় হয়েছে আর ঠিকঠাক কামাচ্ছেও, তাই অজয়ের বিয়েটা দিয়ে দিই, তারপর বিজয়ের বিয়েটাও দিয়ে দেবো। আরে তুমিও না কি যে বলো, 2 ছেলের বিয়ে দিয়ে কি হবে, অনেক খরচা হয়ে যাবে। আমি বলি কি, একটা ছেলেরই বিয়ে দাও, 2 ছেলে একটা বউ নিয়েই কাজ চালিয়ে দেবে। কি এ তুমি কি বলছো? আরে আমি বলছি কি, লোকেরা বিয়ে কেন করে? বৌমা যাতে সংসারের কাজ করে আর সময় মতো স্বামীকে খাবার বানিয়ে দিতে পারে। তাই বলছিলাম কি, আমাদের একটা বৌমাই 2 ছেলের সব কাজ করে দেবে। এরপর উনি ছেলেদের বিয়ে আরাধ্যা নামে একটি মেয়ের সাথে করিয়ে দেন। প্রথম দিন রান্নাঘরে আরাধ্যা যখন কিছু একটা রান্না করছিল, ও বৌমা, কি বানাচ্ছ গো? মা, আজকে আমার প্রথম রান্না তো, তাই আমি গাজরের হালুয়া আর পায়েস বানাচ্ছি। ও বৌমা, এত ব্যস্ত হবার কিছু নেই, হয় তুমি পায়েস বানাও নতুবা গাজরের হালুয়া। এটা তো আরো ভালো কথা মা, আমাকে কম খাটতে হবে। এই নাও 2 গাজর, এটা দিয়েই যতটা হবে ততটা বানাবে। আর দাঁড়াও দাঁড়াও, আমি একটু দুধও দিয়ে দিচ্ছি, এই নাও। এরপর ওর শাশুড়ি ছোট্ট একটা গ্লাসের দুধ নিয়ে একটা বড় পাত্রে ঢাললো, তারপর তাতে অনেক জল মিশিয়ে দিল। বৌমা, এই নাও দুধ, আর এতে চিনি বেশি দিও না কিন্তু। আর এই নাও টফি, পাড়ার বাচ্চাদের কাছ থেকে কেড়ে নিয়েছি, খেতে দারুণ লাগবে। এই বলে ওর শাশুড়ি রুম থেকে তো বেরিয়ে গেলেন, কিন্তু বাইরে থেকে নজর রাখলেন যাতে বৌমা একটু বেশি না বানিয়ে ফেলে। আমার শাশুড়িকে খুব কিপটে মনে হচ্ছে। যাকে বাবা, ভালোই হয়েছে, আমাকে কম কম রান্না করতে হবে। কোনোভাবে আরাধ্যা গাজরের হালুয়া বানিয়ে নিয়ে সবাইকে পরিবেশন করলো, আর সবাই খাবারের টেবিলে বসেছিল। বুঝলি বিজয়, এ নিশ্চয় মায়ের কীর্তি। বৌমা, হালুয়াটা কিন্তু দারুণ হয়েছে। এতে চিনি কম ছিল, দুধ কম ছিল, তাও তোমরা এত সুস্বাদু কি করে বানালে? বাবা, ছোটবেলা থেকে আমার রান্নার খুব শখ, তাই আপনি আমাকে যা দেবেন আমি তাই দিয়ে সুস্বাদু খাবার বানিয়ে দেব। সবাই হালুয়া খেলেও আরাধ্যার জন্য কিছুই ছিল না।
কোনো ব্যাপার না, মনে হয় এটা আমার টেস্ট ছিল, তাই শাশুড়ি মা হয়তো আমাকে দিয়ে কম বানিয়েছেন। সন্ধেবেলা যখন আবার রান্নার সময় এলো, তখন ওর শাশুড়ি আবার রান্নাঘরে চলে এলো। বৌমা কি বানাচ্ছ? মা, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। আমার বুদ্ধিমতী বৌমা। এই নাও 2টো আলু, একটা টমেটো, অর্ধেক পেঁয়াজ আর এই আটা। এই নিয়েই যা হয় বানিয়ে দাও। আরাধ্যা রান্না করলো আর সবাই মিলে সেগুলো খেয়ে নিল, কিন্তু আরাধ্যার জন্য কিছুই বাঁচল না। মা, আমার জন্য তো খাবার কিছু বাঁচলই না, আবার বানিয়ে নিচ্ছি। না না বৌমা, আমার কাছে এই যে একটা রুটি আর একটু তরকারি আছে, এটা খেয়েই ঘুমিয়ে পড়ো। কিন্তু মা, আমার যে একটা রুটি খেয়ে পেট ভরবে না। শোনো, বেঁচে থাকার জন্য একটা রুটিই যথেষ্ট। আর এইভাবে ওই রাতে আরাধ্যা একটা রুটি আর সবজি খেয়েই ঘুমিয়ে পড়ল। আরাধ্যা একটা রুমে একাই ঘুমাতো। আমি তো বুঝতেই পারছি না এটা কোনো বাড়ি নাকি নাটকের সেট। প্রথমে তো 2টো ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল, তারপরও আমাকে একাই শুতে হচ্ছে। আমি কি এবারের বউ নাকি ঝি? পরের দিন আরাধ্যা বাথরুমে স্নান করতে গিয়ে দেখল কল দিয়ে জলই পড়ছে না। মা, বাথরুমের কলে তো জল পড়ছে না। বৌমা, তুমি আমার বাথরুমে চলে যাও। তোমার বাথরুমের কল আমি নিজেই বন্ধ রেখেছি। যাও। এরপর আরাধ্যা শাশুড়ি বাথরুমে গিয়ে দেখল যে আধবালতি জল রাখা, সেটা নিয়ে ও নিজের বাথরুমে চলে গেল। শাশুড়ি তো খুবই কিপটা, আর সব থেকে বেশি কিপটেমি উনি আমার সাথেই করেন। এইভাবে আরাধ্যার শাশুড়ি ওর সাথে খুবই কিপটেমি করত। ওর শাশুড়ি ওকে না ভরপেট খাবার দিত, না স্নানের জন্য যথেষ্ট জল। কয়েক মাস এরকমই চলল। বিজয়, আজকের পার্টিতে কিন্তু ভাই যেতেই হবে, আর সবাই কিন্তু আমাদের বউকে দেখতে চাই। অজয় আর বিজয় আরাধ্যাকে ডাকল, কিন্তু ভরপেট খাবার না পাওয়ার জন্য আরাধ্যা খুবই রোগা হয়ে গিয়েছিল। আরাধ্যা, তাড়াতাড়ি রেডি হও, আমাদের পার্টিতে যেতে হবে তো। কিছুক্ষণ পর আরাধ্যা রেডি হয়ে চলে আসে। আরাধ্যা, এ কি? পার্টির নাম শুনলেই মেয়েরা ঘন্টা ধরে মেকআপ করে, আর তুমি শুধু শাড়িটা বদলেই চলে এলে। কই, তুমি তো মেকআপ করলে না? কি আর বলবো তোমাকে, মেকআপের নামে শাশুড়ি আমাকে একটা পাউডার দিল, আমি তাই লাগিয়ে চলে এলাম। শেষে মা মেকআপ নিয়ে কিপটেমি করতে শুরু করলো, কিন্তু মাকে আর কি বলবো। আচ্ছা চলো যাই, পার্টিতে যাই, চলো। অজয় আর বিজয় আরাধ্যাকে নিয়ে পার্টিতে পৌঁছে গেল। আরে ভাই অজয়, বৌদির তো একদম জিরো ফিগার রে। কি বৌদি, আপনি কি ভাত ঠাত খান না? এরকম কোনোই ব্যাপার না, বেঁচে থাকার জন্য যতটা খাবার দরকার আমার শাশুড়ি তা দিয়ে দেন। কি রে বিজয়, অজয় দা নিজের বউকে নিয়ে এসছে, তুই নিয়ে এলি না যে? আরে এই তো সামনেই তো দাঁড়িয়ে আছে। কিন্তু এ তো অজয় দার বউ। না, আরাধ্যা আমাদের দুজনেরই বউ। এই শুনে পার্টিতে থাকা সমস্ত লোকেরাই হাসতে থাকে আর ওদেরকে নিয়ে মজা করতে থাকে। তাই অজয় বিজয় আরাধ্যাকে নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু বাড়ি পৌঁছে আরাধ্যা অজ্ঞান হয়ে যায়। মা, বাবা, আমি ডাক্তারকে ডাকছি। ডাক্তারকে ডাকার কি আছে? ডাক্তারবাবু অনেক বেশি টাকা ভিজিট নেবেন, তার থেকে একটা কম্পাউন্ডারকে ডেকে নে না। এর মধ্যে ওখানে আরাধ্যার শ্বশুর চলে আসেন। তুমি নিজের বউয়ের সাথে রান্নাঘরে কিপটেমি করো, ওকে জল দিতেও কিপটেমি করো, সব মেনে নিলাম, কিন্তু ডাক্তার ডাকা নিয়ে কিপটেমি? তোমার কাছে কি বৌমার প্রাণের এতটুকু দাম নেই? ছি! বাবা বিজয়, তুই তাড়াতাড়ি ডাক্তারকে ডাক। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু চলে আসেন। আপনাদের বৌমার শরীরে কিন্তু কোনো রোগ নেই, কিন্তু উনি এত দুর্বল কেন? আপনারা কি আপনাদের বৌমাকে খেতে দেন না? না না, এরকম কোনো ব্যাপার না ডাক্তারবাবু। ডাক্তারবাবু আরাধ্যাকে ইনজেকশন দিল আর ওষুধ খাইয়ে ওখান থেকে চলে গেল। এখন তো আরাধ্যা ঠিকমতো হাঁটতেও পারছিল না। ও যখনই বিছানা থেকে ওঠে তখনই ধপাস করে পড়ে যায়। মনে হচ্ছে এবার বৌমাকে একটু বেশি করে খাবার দিতে হবে। গত 1 সপ্তাহ ধরে বৌমা বিছানায় পড়ে থাকায় না আমার ছেলেরা খাবার পাচ্ছে, না বাড়ির কোনো কাজ হচ্ছে। আরাধ্যার অসুস্থতার জন্য বাড়ির সমস্ত কাজই বন্ধ হয়ে গিয়েছিল, তাই ওর শাশুড়ি নিজে হাতে করেই ওকে জুস আর খাবার খাওয়াচ্ছিল। আর 15 দিন ঠিকমতো খাবার খাওয়াতে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। বৌমা, আজকের পর থেকে আমি তোমার সাথে রান্নাঘরে আর কোনো কিপটেমি করব না। আজ তোমার যদি কিছু হয়ে যেত, সবাই তো আমাকেই দোষ দিত। এর মধ্যেই অজয় বিজয়ের বন্ধুরা পুলিশ নিয়ে চলে আসে। আমরা খবর পেয়েছি যে আপনি নাকি আপনার 2 ছেলের বিয়ে একটি মেয়ের সাথে করিয়েছেন, আর যেটা সম্পূর্ণ বেআইনি। অজয় বিজয় সবটাই বুঝতে পারল। ইন্সপেক্টর বাবু, সব আমারই দোষ। আমিই ভেবেছিলাম 2 ছেলের বিয়ে দিয়ে কি হবে, যখন একটা বউই সব কাজ করতে পারবে, আর তাতে খরচাটাও তো বেঁচে যাবে। তাই আমি এমনটা করলাম। বাড়িতে বউ কি শুধু কাজের জন্য আনা হয়? আপনিও তো এবাড়ির বউ। আপনি যদি শুধু এ বাড়িতে এসে কাজই করতেন, তবে আপনার কি আজ 2টো ছেলে হতো? আর এক বাড়িতে এক ঘরে 2 ছেলের সাথে এক বউ? ছি, শুনতেই যে বাজে লাগে। না না, বৌমা আমার আলাদা রুমেই শোয়। ও আজ পর্যন্ত আমার ছেলেদের সাথে শোয়নি।
ওকে আমি আলাদা রুমই দিয়েছি। ইন্সপেক্টর বাবু, আমার শাশুড়ি মা ঠিকই বলছেন, এইরকম বিয়ে আমি জীবনে প্রথমবার দেখলাম। এরপর অজয়ের সাথে আরাধ্যার বিয়ে দিয়ে দেওয়া হলো, আর ওরা এখন একই রুমে থাকে। এত কিছু হওয়ার পরে ওর শাশুড়ি কিপটেমি করা ছেড়েই দিয়েছিল। কিছু বছর পর বিজয়ের বিয়েও অন্য একটা মেয়ের সাথে হয়ে যায়, আর এখন সবে একসাথে খুব খুশিতেই থাকতে লাগলো। Thanks for watching.